রংপুরে একই পরিবারের 4 সদস্য খুন, পুলিশি বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য। রংপুরে 4 খুনের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, মাদক সেবন দেখে ফেলায় হত্যা বলছে পুলিশ। ঢাকার চীনা দূতাবাসে হামলার হুমকি, নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থাগুলো। তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন বার্তা জয়শঙ্করের, পারস্পরিক স্বার্থের উপর গুরুত্বারোপ দিল্লির। সার না পেয়ে গোডাউন ভেঙে বস্তা লুট বিক্ষুব্ধ কৃষকদের, পুলিশি তৎপরতায় উদ্ধার হলো 33 বস্তা। বাড়ির ছাদে ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলাই যেন কাল হয়ে দাঁড়ালো একই পরিবারের 4 সদস্যের জন্য। সেই ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় শ্বাসরোধ করে একে একে হত্যা করা হয় পরিবারের 4 জনকে। শুধু হত্যাকাণ্ডই নয়, টানা 4টি খুনের পর অভিযুক্তদের আচরণ ছিল অস্বাভাবিক রকমের স্বাভাবিক। হত্যার পর তারা প্রথমে ফ্রিজ থেকে শসা বের করে খায়, এরপর বাথরুমে গিয়ে গোসল করে, পরে ডাইনিং টেবিলে বসে সেখানে রাখা বয়াম থেকে খেজুর বের করে খায় তারা। এ সময় সঙ্গে থাকা ইয়াবাও সেবন করে ঘাতকরা। এরপর তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুরো ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসতে থাকে হত্যার নৈপথ্যের নানা চাঞ্চল্যকর তথ্য। বলছিলাম, রংপুর মহানগরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও 2 সন্তান হত্যার ঘটনার লোমহর্ষক বর্ণনা। বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডে অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তারা আত্মীয় এবং 2 জনের বাড়ি নগরের কোতোয়ালি থানায় মাসুয়াপাড়া এলাকায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের বর্ণনায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। হত্যার ঘটনাকে ডাকাতির রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলে তারা। লুটপাটের সময় আগুন দিয়ে পুড়িয়ে একটি চুরির স্বর্ণ যাচাই করে। ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ যেন না পাওয়া যায়, সেজন্য তারা বাসা থেকে বের হওয়ার আগে ওই বাসার 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তারা এই কাজ করে। এরপর জুমার নামাজের সময় যখন রাস্তা ফাঁকা থাকে, তখন তারা লুণ্ঠিত স্বর্ণ অলংকার নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার পথে মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত জায়গায় তারা স্বর্ণ অলংকারগুলো লুকিয়ে রাখে, যা পরে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, শুরুতে এটি ডাকাতির ঘটনা নাকি খুন তা নিয়ে পুলিশ বেশ দ্বিধায় ছিল, কিন্তু ঘটনাস্থলে পাওয়া ইয়াবা সেবনের আলামত, অর্ধেক খাওয়া শসা এবং আগুন দিয়ে পোড়ানো স্বর্ণের চুরি দেখে বুঝতে পারেন এ ঘটনায় স্বর্ণের কাজে অভিজ্ঞ কেউ জড়িত আছে। তিনি বলেন, সিদ্ধার্থ স্বর্ণাকারের দোকানে কাজ করতেন। তাদের সন্দেহ সত্য বলে প্রমাণিত হয়েছে। ঘটনাস্থলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। রংপুরে একটি সনাতন হিন্দু পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের সাম্প্রদায়িক অপপ্রচার কার্যক্রম। নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ইসলামপন্থী দেশের সংখ্যালঘুদের অনিশ্চিত নিরাপত্তা, রাজনৈতিক কারণ এবং সরকারকে দায়ী করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড সংখ্যালঘুদের অস্তিত্বের উপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহিঃপ্রকাশ উল্লেখ করে সরকার এবং বিরোধী দলের ক্ষমতার অপব্যবহার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইন্ডিয়া ফার্স্ট পোস্ট নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের রংপুরে ইসলামপন্থী চরমপন্থীদের হাতে একটি হিন্দু পরিবারের 4 হিন্দু সদস্য নিহত হয়েছেন। পোস্টে এ ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা, নির্যাতনের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে। আরও বেশ কিছু ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, বিএনপি সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে এবং সর্বশেষ রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী মৌলবাদীদের টার্গেটে পরিণত হয়েছে বলেও দাবি করা হয়। রংপুরে 4 জনকে হত্যার ঘটনার সাথে জড়িত 2 হিন্দু যুবককে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও অপপ্রচার করা হচ্ছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযান চালিয়ে রংপুর পুলিশ অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্তদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক কারণ নয়, মাদক সেবনের দৃশ্য দেখে ফেলার কারণে শ্বাসরোধ করে একই পরিবারের গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে কান্তি চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা শেষে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। ঢাকার চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ইমেইলে দেওয়া ওই হুমকির পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপির সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। গত বুধবার ১৯ আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে ইমেইল করে ওই হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সূত্র। সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, হুমকি দেওয়ার পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার এডিসি মাহমুদ সহ বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত ১০ জন চীনা নাগরিকও উপস্থিত ছিলেন। চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসেও বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল ১০:৪০ থেকে ১১:৩০ পর্যন্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে বৈঠক করেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। এদিকে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট এসব বস্তু নিষ্ক্রিয় করে। এর মধ্যে রাজধানীর ডেমরা এলাকায় ২টি বোমা সদৃশ্য বস্তু সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিটিটিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হুমকির খবর পাওয়ার পর তারা দূতাবাসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কারা এবং কোন উগ্রবাদী সংগঠনের নামে ইমেইলটি পাঠানো হয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজও অব্যাহত রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক আলোচনা। সফরের সম্ভাব্য সময়, বৈঠকের বিষয়বস্তু এবং ঢাকা নয়াদিল্লির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি নিয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্ত হলো উভয় পক্ষের পারস্পরিক স্বার্থ নিশ্চিত করা। সম্পর্ক এমন হওয়া উচিত যাতে উভয় পক্ষের লাভ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে জয়শঙ্কর সরাসরি কোনো নির্দিষ্ট মন্তব্য না করে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের উপর গুরুত্ব আরোপ করেন। জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনো একপাক্ষিক হতে পারে না। একটি দেশের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্য দেশের স্বার্থ বোঝা ও সম্মান জানানো সমান জরুরি। তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে যখন স্বার্থের সমন্বয় ও একমত হওয়ার জায়গা তৈরি হয়, তখনই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যায়। আর এই পারস্পরিক বোঝাপড়াই যে কোনো দ্বিপাক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে যখন কূটনৈতিক মহলে আলোচনা চলছে, তখন জয়শঙ্করের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। সার না পেয়ে এভাবেই জোট বেঁধে ডিলার পয়েন্টের সারের গোডাউনের দরজা ভেঙে 50 কেজি ওজনের 197 বস্তা সার নিয়ে যান কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, ডিলার শাহ আমান ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করছিলেন। তার বরাদ্দ ছিল 1320 বস্তা সার, এর মধ্যে গুদামে মজুদ ছিল 340 বস্তা সার। টাকা দিয়ে সময়মতো চাহিদা অনুযায়ী সার কিনতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে কৃষকরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে। জানা গেছে, বিক্ষুব্ধ 2 শতাধিক কৃষক রোববার শিলখুড়ি ডিলার পয়েন্টে সারের জন্য জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় ক্ষুব্ধ হয়ে ওঠে কৃষকরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা গোডাউনের দরজা ভেঙে 50 কেজি ওজনের 197 বস্তা সার নিয়ে যায়, যেখানে ছিল 9850 কেজি ইউরিয়া সার। পরে পুলিশের তৎপরতায় 33 জন কৃষক 33টি সারের বস্তা ফেরত দিয়ে গেছেন। বুরুঙ্গামারী থানার ওসি আজিমউদ্দিন বলেন, ওই ইউনিয়নের চাহিদা প্রায় 4000 বস্তা সার, কিন্তু মোট বরাদ্দ ছিল 1320 বস্তা। ডিলার কৃষকের চাহিদা মতো সার সরবরাহ করতে গড়িমসি করছিলেন। ফলে কৃষকরা সার না পাওয়ার আশঙ্কা থেকে গোডাউন ভেঙে সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় 33 জন কৃষক 33টি সারের বস্তা ফেরত দিয়ে গেছেন। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সবুজ আলম, ইত্তেফাক। প্রতি বছর 5 আগস্ট জুলাই জাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা করার প্রস্তাব দিয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী। আজ 23 আগস্ট সোমবার ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে যেই দলই রাজনীতি করুক 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ এবং 5 আগস্ট জুলাই জাদুঘরের মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করা উচিত। ফারুকীর দাবি, জুলাই জাদুঘরের মেমোরিয়ালটি জুলাই গণ অভ্যুত্থান, পিলখানা, শাপলা চত্বর এবং গত 16 বছরের গুম খুনের শিকার শহীদদের স্মরণে নির্মিত। মেমোরিয়ালের চারপাশে প্রায় 4200 শহীদের নাম উৎকীর্ণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই শহীদদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের অংশ হওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা। মেমোরিয়াল উদ্বোধনের আগে পুষ্পস্তবক অর্পণের প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান ফারুকী। তবে উদ্বোধনী অনুষ্ঠানে তা বাদ দেয়া হয় বলে অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর মিউজিয়াম ট্যুরও মাঝপথ থেকে করানো হয়েছিল বলে মন্তব্য করেন। শুধু 5 আগস্ট নয়, বছরের যে কোনো সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে শ্রদ্ধা জানাতে পারেন বলেও প্রস্তাব দেন তিনি। নতুন মন্ত্রীরা যেমন জাতীয় স্মৃতিসৌধ ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান, তেমনি জুলাই শহীদদের মেমোরিয়ালেও শ্রদ্ধা জানানোর রীতি চালুর কথা বলেন ফারুকী। এদিকে দেশের বিভিন্ন শহরে ডিসি, এসপি ও কর্মকর্তারা নিজ নিজ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেটি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি এসব স্মৃতিস্তম্ভের চারপাশে ল্যান্ডস্কেপ করে স্থানগুলো সুন্দর রাখার অনুরোধও করেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।